বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাহবুবুর রহমান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি ক্লাস নিব। আমাদের এই ক্লাসের বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের তোমাদের সিলেবাসের ষষ্ঠ অধ্যায় মানব জনসংখ্যা থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনসংখ্যা বন্টন ও ঘনত্ব বলতে কী বুঝো? জনসংখ্যা বন্টনের নিয়ামকসমূহ উল্লেখপূর্বক বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমেই হচ্ছে যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, বনভূমি, উপকূলরেখা প্রভৃতি ফিজিক্যাল ফ্যাক্টরস এবং জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, জ্ঞান প্রভৃতি হিউম্যান ফ্যাক্টরস জনসংখ্যা বন্টনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। অনুকূল পরিবেশে জনসংখ্যা অধিক ঘন হয়, যেমন বাংলাদেশ, এবং প্রতিকূল পরিবেশে জনসংখ্যা অতি বিরল এবং কখনো কখনো জনশূন্য অবস্থা বিরাজ করে। এর প্রেক্ষিতে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি জনসংখ্যা স্থলভাগের মাত্র 5% এলাকায় বসবাস করে। এখন দেখো জনসংখ্যা বন্টনের সংজ্ঞা। জনসংখ্যার বন্টনের সংজ্ঞা হচ্ছে যে কোনো জনসমষ্টির বিভিন্ন বয়স দলে কত জনসংখ্যা বিদ্যমান তার হিসাবকে জনসংখ্যার বন্টন বলে। আর অন্যভাবে বলা যায়, যেমন স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিন্যাসকে জনসংখ্যার বন্টন বলে। তাছাড়া জাতিসংঘের জনমিতির সংজ্ঞায় বলা হয়েছে মানুষ নিজস্ব ভূমি কিংবা এলাকায় বসবাস করে এবং এই বসবাসের স্থানিক কিংবা ভৌগোলিক কারণের ব্যাখ্যা প্রদান করাকেই জনসংখ্যার বন্টন বলে। এটি হচ্ছে জাতিসংঘের জনমিতি সংজ্ঞায় এটি বলা হয়েছে। এখন দেখো জনসংখ্যার ঘনত্বটা কি? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকেই বোঝানো হয়ে থাকে। এর একটি সূত্র রয়েছে, যেমন ডিপি = TP/TA। এখানে ডিপি হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, টিপি হচ্ছে টোটাল পপুলেশন, আর টিএ হচ্ছে টোটাল এরিয়া। এটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্র। তো কোনো এলাকায় যদি প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার বন্টন বলা হয়। এখন চলো আমরা জনসংখ্যা বন্টনের নিয়ামকসমূহ সম্পর্কে আলোচনা করি। এর কিছু প্রাকৃতিক নিয়ামক রয়েছে, যেমন প্রাকৃতিক নিয়ামকের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি। যেমন প্রকৃতিগতভাবে ভূপৃষ্ঠ, পার্বত্য ভূমি, মালভূমি, সমভূমি, নিম্নভূমি এই 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এর মধ্যে পার্বত্য ভূমি, মালভূমি ও নিম্নভূমিতে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই সীমিত, মানে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অল্প পরিমাণে হয়ে থাকে। যেমন এখানে শুধু কাষ্ঠ সংগ্রহ, পশু শিকার, খনিজ উত্তোলন,
প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে সংঘটিত হয়ে থাকে। কিন্তু সমভূমি অঞ্চলে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে, যেমন সেখানে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তাই বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 90% মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে। এর কারণ হিসেবে বলা যায় গাঙ্গেয় সমভূমি, ইয়াংশিকিয়াং, ব্রহ্মপুত্র, সিন্ধু, নীলনদ প্রভৃতি নদী অববাহিকায় জনসংখ্যা অধিক ঘন হয়ে থাকে। এগুলো হচ্ছে ভূপ্রকৃতিগতভাবে সমভূমি অঞ্চলে জনসংখ্যা অধিক হয়ে থাকে। আর পার্বত্যভূমি, মালভূমি এবং নিম্নভূমিতে জনসংখ্যা খুবই সীমিত, কারণ এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অল্প পরিমাণে সংঘটিত হয়ে থাকে। তারপরে রয়েছে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে রয়েছে জলবায়ু। তাহলে দেখো, জলবায়ু বলতে আমরা কি বুঝি? কোনো অঞ্চলের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বর্ষণ ও বায়ুপ্রবাহের দিক, যে 5টি আবহাওয়ার উপাদানের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলা হয়। জলবায়ুর উপাদানসমূহে তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। আর এই জলবায়ু মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করে এবং জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। যেমন দেখো, মৌসুমী ভূমধ্যসাগরীয়তে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পরিমিত উত্তাপ ও বৃষ্টিপাতের ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে, ফলে তথায় জনসংখ্যা খুবই ঘন হয়ে থাকে। যেমন সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু, মানে শীতও না গরমও না, এরকম পরিবেশে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সংঘটিত হয়ে থাকে। পক্ষান্তরে উত্তর মেরু অঞ্চলগুলোতে, যেমন উত্তর মেরু ও শীতল মেরু অঞ্চলে প্রচণ্ড উত্তাপ ও শৈত্যের কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত সীমিত, ফলে তথায় কি জনসংখ্যা অতি বিরল জনবসতি লক্ষ্য করা যায়। তারপর দেখো, জনসংখ্যা বণ্টনের প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আরেকটি কারণ রয়েছে, যেমন অক্ষাংশীয় অবস্থান। যেমন নিম্ন অক্ষাংশ অতিরিক্ত উত্তাপ ও বৃষ্টিপাতের ফলে এবং উচ্চ অক্ষাংশে অতিরিক্ত শৈত্যের কারণে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে না, ফলে তথায় জনসংখ্যা খুবই সীমিত। যেমন নিরক্ষীয় কঙ্গো ও আমাজনীয় অববাহিকা এবং মেরু অঞ্চলের গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা এর অন্যতম উদাহরণ, কারণ সেখানে জনসংখ্যা খুবই কম। অপরদিকে মধ্য অক্ষাংশে পরিমিত উত্তাপ ও বৃষ্টিপাতের কারণে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে, যেমন মৌসুমী এশিয়া ও পশ্চিম ইউরোপের প্রকৃষ্ট উদাহরণ। জনসংখ্যা বণ্টনের প্রাকৃতিক কারণের মধ্যে আরেকটি অন্যতম কারণ হচ্ছে মৃত্তিকা। যেমন উর্বর মৃত্তিকা অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করে, ফলে জনসংখ্যা অধিক ঘন হয়, যেমন গাঙ্গেয় অববাহিকা এর প্রকৃষ্ট উদাহরণ। অন্যদিকে সাহারা, থর, কালাহরি, আটাকামা প্রভৃতি কঙ্করময় মৃত্তিকা অঞ্চলে কৃষিকাজ সম্ভব নয় বলে সেখানে জনসংখ্যা অতি বিরল হয়ে থাকে। তারপর অন্যতম আরেকটি কারণ রয়েছে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে খনিজ সম্পদ। খনি সমৃদ্ধ অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠে, ফলে তথায় ব্যবসা বাণিজ্য ও শিল্প বাণিজ্যের সমাবেশ ঘটে এবং জনসংখ্যা অধিক ঘন হয়। যেমন উত্তর আমেরিকার পূর্ব উপকূল, ব্রিটেন, জার্মানি প্রভৃতি এর উদাহরণ। জনসংখ্যা বণ্টনের প্রাকৃতিক কারণের মধ্যে আরেকটি অন্যতম কারণ হচ্ছে বনভূমি। ঘন বনভূমি অঞ্চলে জনসংখ্যা খুবই কম, যেমন বাংলাদেশের সুন্দরবন, আফ্রিকার কঙ্গো বনভূমি প্রভৃতি এর উদাহরণ। তারপর রয়েছে নদ নদীর অবস্থান। নদ নদী পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে পানীয় জলের গুরুত্ব অপরিসীম। তাই বেশিরভাগ
জনসংখ্যা গড়ে ওঠে নদীর তীরবর্তী অঞ্চলে, এবং সেখানে কি হাট বাজার, গঞ্জ, শহর, নগর, বন্দর গড়ে ওঠে এবং তথায় জনসংখ্যা অধিক হয়ে থাকে। যেমন নীল, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংশি, কিয়াং, ইরাবতী প্রভৃতি নদী ও অববাহিকা এর প্রকৃষ্ট উদাহরণ। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক কারণ এগুলো। এখন জনসংখ্যা বন্টনের কিছু অর্থনৈতিক কারণ রয়েছে বা অর্থনৈতিক নিয়ামক রয়েছে, যেমন উন্নত জীবনযাত্রার প্রত্যাশা। উন্নত জীবনযাত্রার প্রত্যাশায় শিল্পায়িত বা নগরায়িত এলাকায় জনসংখ্যা ঘনত্ব বেশি হয়ে থাকে, কারণ সেখানে জীবনযাত্রার মান উন্নত, ফলে তথায় কি জনসংখ্যা অধিক হয়ে থাকে। অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আরেকটি অন্যতম কারণ হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কৃষি অর্থনীতির চেয়ে শিল্প অর্থনীতি অধিক জনসংখ্যাকে কর্মসংস্থানের কি সুযোগ করে দেয়, ফলে শিল্প অঞ্চলে জনসংখ্যা অধিক হয়ে থাকে এবং ঘনত্ব বৃদ্ধি পায়। যেমন নারায়ণগঞ্জ, টঙ্গী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি এর উদাহরণ। এসব অঞ্চলে কি কর্মসংস্থানের সুযোগের ফলে জনসংখ্যা অধিক হয়ে থাকে। তারপর আরেকটি অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থা। সাধারণত বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার সংযোগস্থলে জনসংখ্যার আধিক্য ঘটে বা জনসংখ্যা অধিক হয়ে থাকে। যেমন ভৈরব বাজার, আরিচা ঘাট, গোয়ালন্দ প্রভৃতি এর উদাহরণ। কারণ যোগাযোগ ব্যবস্থা যেখানে উন্নত সেই অঞ্চলগুলোতে জনসংখ্যা অধিক হয়ে থাকে। জনসংখ্যা বন্টনের আরও কিছু কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক নিয়ামক বা সামাজিক কারণসমূহ। এর মধ্যে রয়েছে নগরায়ন। উন্নয়নশীল বিশ্বে যেখানে সুযোগ সুবিধা বেশি, সেখানে কি গ্রামীণ এলাকার তুলনায় শহরগুলোতে জনসংখ্যা অধিক হয়ে থাকে, কারণ নগর এলাকায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন কি নিরাপত্তা, শিক্ষার সুযোগ, বিদেশে যাওয়ার সুযোগ প্রভৃতি কারণগুলোতে কি হয় শহর অঞ্চলে বা নগর এলাকাতে জনসংখ্যা অধিক হয়ে থাকে। যেমন ঢাকা এর প্রকৃষ্ট উদাহরণ। তারপর সামাজিক কারণের মধ্যে রয়েছে শিক্ষা। উন্নত শিক্ষা গ্রহণ করা যায় এমন স্থানে জনসংখ্যা অধিক হয় বা জনসংখ্যা ঘন থাকে, যেমন লন্ডন, বসরা, ঢাকা প্রভৃতি এর উদাহরণ। তারপর জনসংখ্যা বন্টনের আরেকটি নিয়ামকের মধ্যে রয়েছে জনমিতিক নিয়ামকসমূহ। এর মধ্যে রয়েছে প্রজননশীলতা, মরণশীলতা এবং অভিগমন। প্রজননশীলতা, যেমন প্রজননশীলতার হার অধিক হলে প্রভৃতি স্বাভাবিক নিয়মেও জনসংখ্যা স্বাভাবিক হয়ে থাকে, যেমন বাংলাদেশের প্রকৃষ্ট উদাহরণ। অন্যদিকে নিয়ন্ত্রিত এলাকায় জনসংখ্যা হ্রাস পায় এবং অনিয়ন্ত্রিত এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পায়। চীন নিয়ন্ত্রিত এলাকা কিন্তু অমুসলিম দেশ। তারপরে হচ্ছে মরণশীলতা। কোনো দেশে জন্মহারের চেয়ে মৃত্যুর হার অধিক হলে জনসংখ্যা হ্রাস পায়, যেমন 19 শতকের প্রথমার্ধের বাংলাদেশ। সেখানে কি ছিল, মৃত্যুর হার অধিক ছিল এবং জনসংখ্যা কম ছিল। পক্ষান্তরে মৃত্যুর হার হ্রাস পেলে এবং জন্মহার বৃদ্ধি পেলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যেমন 19 শতকের শেষের দিকে বাংলাদেশ। তাছাড়া জনমিতিক নিয়ামকসমূহের মধ্যে রয়েছে আরেকটি কারণ রয়েছে, যেমন অভিগমন বা মাইগ্রেশন। অভিগমন যেমন জনসংখ্যার ঘনত্ব হ্রাস বৃদ্ধিতে অভিগমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। অভিগমন বলতে আমরা বুঝি যে এক দেশ বা এক স্থান থেকে যদি কোনো সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে মানুষ বা বিভিন্ন প্রাকৃতিক বা মানবিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তখন তাকে বলা হয় অভিগমন। যেমন মানুষ উন্নত জীবনযাত্রার প্রত্যাশায়, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি নানা কারণে মানুষ কী করে, অভিগমন করে থাকে। আবার অভিগমন দুই প্রকার হয়ে থাকে, যেমন আন্তর্জাতিক অভিগমন এবং আভ্যন্তরীণ অভিগমন। আভ্যন্তরীণ অভিগমনটা হচ্ছে যে এক দেশের কোনো একটি শহর থেকে যদি অন্য একটি শহরে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা লাভের আশায় স্থানান্তরিত হয়, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলা হয়। আর আন্তর্জাতিক অভিগমনের মধ্যে যখন মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা লাভের আশায়, কর্মসংস্থানের আশায়, চাকরির ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যে যখন মানুষ
এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলা হয়। তাছাড়া জনসংখ্যা বন্টনের আরেকটি অন্যতম নিয়ামক হচ্ছে রাজনৈতিক নিয়ামক। এখানে রাজনৈতিক নিয়ামকের মধ্যে রয়েছে জাতিগত দ্বন্দ্ব। যেমন তথ্য বিশ্লেষণে দেখা গেছে জাতিগত দ্বন্দ্বের কারণে এক দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অন্য দেশে অভিবাসিত হয়েছে। যেমন ভারতবর্ষ বিভক্তির ফলে পাকিস্তান থেকে ভারতে এবং ভারত থেকে পাকিস্তানে বহু সংখ্যক মানুষ অভিবাসিত হয়েছে। তারপর রাজনৈতিক নিয়ামকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন যুদ্ধ, বিদ্রোহ ও সংঘাত। বিশ্বযুদ্ধ, দ্বিপাক্ষিক যুদ্ধ কিংবা জাতিগত সংঘাতের কারণেও জনসংখ্যা বন্টনের তারতম্য ঘটে থাকে। যেমন আফগানিস্তানের আভ্যন্তরীণ গোলযোগের কারণে বিপুল সংখ্যক মানুষ পাকিস্তান, ইরাক, ইরান, ভারত প্রভৃতি দেশে স্থানান্তরিত হয়েছে। তারপর রয়েছে প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক কর্মকাণ্ডকে ঘিরেও জনসংখ্যার আধিক্য ঘটে থাকে। যেমন ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল প্রভৃতি বিভাগীয় জেলা শহরের উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে আমাদের জনসংখ্যা বন্টনের নিয়ামক বা কারণসমূহ। এসব কারণে জনসংখ্যা এক দেশে জনসংখ্যা ঘন থাকে, আবার অন্য দেশের জনসংখ্যা বিরল বা জনশূন্য অবস্থা বিরাজ করে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যার বন্টন ঘনত্ব অনুসারে। যেমন দেখো, পৃথিবীর স্থলভাগের আয়তন 1304.2 কোটি স্কোয়ার হেক্টর এবং 2005 সালের হিসাব অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 616 কোটি। তার মধ্যে এশিয়ায় 374 কোটি, যা বিশ্বে প্রথম, এবং আফ্রিকায় প্রায় 83 কোটি বিশ্বে দ্বিতীয় অবস্থায় রয়েছে, এবং সবচেয়ে কম লোক বসবাস করে ওশেনিয়া অঞ্চলে। আর এই পরিসংখ্যানটা আমরা পেয়েছি ডক্টর আব্দুর রউফ, তার বইয়ে এই পরিসংখ্যানটা দেওয়া হয়েছে। তাহলে দেখো যে বিভিন্ন ধরনের বিষয় বিবেচনা করে পৃথিবীকে 5টি জনঘনত্ব অঞ্চলে বিভক্ত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। যেমন এই 5টি বিষয় হচ্ছে, যেমন অতি নিবিড় জনবসতি অঞ্চল, নিবিড় জনবসতি অঞ্চল, বিরল জনবসতি অঞ্চল, অতি বিরল জনবসতি অঞ্চল এবং জনহীন অঞ্চল। যেমন অতি নিবিড় জনবসতি অঞ্চল, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 151 জন লোক বসবাস করে। নিবিড় জনবসতি অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 51 থেকে 150 জন লোক বসবাস করে। বিরল জনবসতি অঞ্চলে 11 থেকে 50 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। আর অতি বিরল জনবসতি অঞ্চলে 10 জনের কম প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এখন দেখো যে অতি নিবিড় জনবসতি অঞ্চল বিশ্বের কোথায় কোথায় রয়েছে। যেমন পৃথিবীর যেসব অঞ্চল কৃষিজ, বনজ, মৎস্য, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নত, সেই সকল অঞ্চলে অতি নিবিড় জনবসতি দেখা যায়। যেমন বিশ্বের 4টি অঞ্চল নিবিড় জনবসতি লক্ষ্য করা যায়। যেমন মৌসুমী এশিয়া, মধ্য ও পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার মিশরের নীলনদ উপত্যকা। কারণ এখানে এই অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়ে থাকে। এই কারণে এই অঞ্চলগুলোকে অতি নিবিড় জনবসতি অঞ্চল বলা হয়। তারপর রয়েছে নিবিড় জনবসতি অঞ্চল। এখানে নিবিড় জনবসতি অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 51 থেকে 150 জন লোক বসবাস করে। নিবিড় জনবসতি অঞ্চলগুলো হচ্ছে দক্ষিণ পূর্বাংশ ব্যতীত চীনের অধিকাংশ স্থান, মায়ানমার, মালয়েশিয়া, ইরান, ইরাক, আফ্রিকা, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ, ইউরোপের স্বল্প বৃষ্টিপাত যুক্ত স্থান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, তুরস্ক, নীলনদ,
উপত্যকা ব্যতীত মিশরের অন্যান্য স্থান এই অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এই অঞ্চলগুলোতে নিবিড় জনবসতি লক্ষ্য করা যায়। আর এর প্রধান কারণ হচ্ছে যে এখানে আদিম প্রকৃতির স্বয়ংভোগী কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়, সুষ্ঠু যাতায়াত ও পরিবহন ব্যবস্থার অভাব, তারপর স্বল্প বৃষ্টিপাত, এইসব কারণে এখানে অতি নিবিড় জনবসতি লক্ষ্য করা যায়। তারপর রয়েছে বিরল জনবসতি অঞ্চল, যেমন পৃথিবীর যে সকল স্থান প্রকৃতির প্রতিকূল অবস্থায় রয়েছে সেখানে বিরল জনবসতি লক্ষ্য করা যায়। এই অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 11 থেকে 50 জনের মধ্যে। এবং অঞ্চলগুলো হচ্ছে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল, দক্ষিণ আমেরিকার পম্পাস, রাশিয়ার স্টেপস, অস্ট্রেলিয়ার ডাউন্স, দক্ষিণ আফ্রিকার বেল্ট তৃণভূমি, আফ্রিকার হাভানা প্রভৃতি বিরল জনবসতি অঞ্চলে অন্তর্ভুক্ত। এবং এই বিরল জনবসতি হওয়ার ক্ষেত্রে কিছু কারণ রয়েছে। কারণগুলো হচ্ছে যে কম বৃষ্টিপাত, অনুন্নত কৃষি ব্যবস্থা, অনুর্বর মৃত্তিকা, কঠিন জীবনযাপন প্রণালী, প্রতিকূল জলবায়ু প্রভৃতি কারণগুলোতে সেখানে বিরল জনবসতি লক্ষ্য করা যায়। তারপর রয়েছে অতি বিরল জনবসতি অঞ্চল। অত্যন্ত প্রতিকূল পরিবেশে প্রভাবে বিশ্বের যে কোনো স্থানে অতি বিরল জনবসতি গড়ে উঠেছে। এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 10 জনেরও কম। আর এই অঞ্চলগুলো হচ্ছে নিরক্ষীয় বনভূমি এলাকার আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, ইন্দোনেশিয়ার অধিকাংশ স্থান, নিউগিনির বনাঞ্চল প্রভৃতি। এছাড়াও উপমেরু ও মরুপ্রায় অঞ্চলে অতি বিরল জনবসতি গড়ে উঠেছে। এছাড়া হিমালয়, রকি, আন্দিস, আলপস প্রভৃতি পার্বত্য অঞ্চলে অতি বিরল জনবসতি লক্ষ্য করা যায়। আর এই কারণগুলোর মধ্যে রয়েছে প্রতিকূল জলবায়ু, কঠোর জীবনযাপন প্রণালী, অনুন্নত যোগাযোগ পরিবহন ব্যবস্থা, খাদ্য সংস্থানের অভাব, জীবনের নিরাপত্তার অভাব প্রভৃতি। তারপর জনসংখ্যা বণ্টনের আরেকটি কারণ রয়েছে, অঞ্চল রয়েছে, যে সেটি হচ্ছে জনহীন অঞ্চল। পৃথিবীর মোট 8টি জনহীন অঞ্চল চিহ্নিত করা হয়েছে, যেমন সাহারা মরুভূমির অঞ্চল, ইউরেশিয়ার উত্তরাংশ, উত্তর আমেরিকার উত্তরাংশ অর্থাৎ কানাডার গ্রিনল্যান্ডের আবৃত অঞ্চল, বরফাবৃত অ্যান্টার্কটিকা অঞ্চল, আমাজন অববাহিকা, আফ্রিকা কালাহরি প্রভৃতি অঞ্চল, পশ্চিম অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চল, তাছাড়া দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণে টেরাডেলফিল অঞ্চল এবং আটাকামা মরুভূমির জনহীন মরুভূমি অঞ্চল বিদ্যমান। এই 8টি অঞ্চলকে জনহীন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জনসংখ্যা কাকে বলে এবং এর নিয়ামকসমূহ এবং এই জনসংখ্যা বণ্টনের কারণসমূহ আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা যদি বাসায় আর একটু ভালোভাবে পড়তে পারো তাহলে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। তো আজকে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি।